রাম মন্দির নির্মাতা হরিদাস কিভাবে মুসলিম হলেন, এসি মেকানিক থেকে কিভাবে হলেন কোটি কোটি টাকার মালিক। সে বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে অথবা প্রশাসনের সাথে যোগাযোগ করে সেই রিসোর্টে তাদেরকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করত এবং তাদের জন্য সে স্পেশাল প্যাকেজ দেওয়ার চেষ্টা করত, যার মাধ্যমে সে মন্দির তার মন্দিরের জায়গায় থাকবে। বিপদে পরে সব হিন্দু একসাথে যায়া সেটা প্রতিবাদ করো। কখনো কি ভেবে দেখেছেন একজন অতি সাধারণ এসি মেকানিক কিভাবে চোখের পলকে রাষ্ট্রের শীর্ষ ক্ষমতার ছায়া হয়ে উঠতে পারে? গাইবান্ধার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়ে সম্প্রতি দেশ জুড়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন হরিদাস চন্দ্র তরণী দাস। কিন্তু কে জানতো সেই বিশাল মূর্তির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অপরাধের বিশাল সাম্রাজ্য। আমার মন্দির আমি করব, আমার টাকা দিয়ে আমি করব। মৌলবাদী গোষ্ঠীর চাপে তাকে গ্রেফতার করা, এটা আসলে কোনোভাবেই সাধারণ সনাতনী সচেতন সমাজ। তারেক রহমান উনি কিন্তু খেলা দেখছে, উনি কিছু বলছে না, তাহলে উনি কিসের সরকার? ওনাকে সরকার আগত সমস্ত ভক্তবৃন্দের প্রতি আমাদের এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের জালে ধরা পড়েছেন সেই বহুরূপী মাস্টারমাইন্ড। রোববার দিবাগত রাতে পলাশবাড়ির মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমি ব্যবসা করি এবং ব্যবসার যে ইনকাম হয় সমস্ত ইনকাম আমার জীবনের সবটুকু এই ধরনের নিউজও করছে যে এটার বাজেট কত, 22 কোটি টাকা। আমি যে ব্যবসা করছি মিনিমাম 100 কোটি টাকার মালিকও আমি হতে পারি। তার বিরুদ্ধে আনা হয়েছে কোটি কোটি টাকার মানি লন্ডারিং বা অর্থ পাচারের চাঞ্চল্যকর অভিযোগ। আজকের এই রুদ্ধশ্বাস সংবাদ বিশ্লেষণে আমরা জানব কিভাবে একজন সাধারণ মেকানিক রাষ্ট্রযন্ত্রকে বোকা বানিয়ে হয়ে উঠেছেন শত কোটি টাকার মালিক। গাইবান্ধার ইতিহাস কি স্পষ্ট করে গাইবান্ধার হিস্ট্রিতে লেখা আছে যে 5200 বছর আগে বিরাট রাজা 60,000 গাভী যেখানে বাঁধা হতো, এত গাভী বাঁধা হতো দেখে তার গাভী চারণ ক্ষেত্র ছিল এই গাইবান্ধা। এই কারণে জায়গাটার নাম গাইবান্ধা। দর্শক, একটু পেছনের দিকে তাকালে আপনি রীতিমতো চমকে যাবেন। মাত্র 6ষ্ঠ শ্রেণীতে পড়া একটি ছেলে সীমান্ত পেরিয়ে কিভাবে ভারতে নিজের শেকড় গড়তে পারে তা সত্যিই অভাবনীয়। হরিদাসের অপরাধ জীবনের শুরুটা যে কোনো হলিউড থ্রিলার সিনেমাকেও হার মানাবে। বয়সে নিতান্তই কিশোর থাকা অবস্থায় তিনি সম্পূর্ণ অবৈধ উপায়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমান। সেখানে এক পঞ্চায়েত প্রধানের কাছ থেকে অত্যন্ত সুকৌশলে একটি এতিম সার্টিফিকেট জোগাড় করে ফেলেন। সেই সার্টিফিকেটের জেরেই তিনি সেখানে পড়াশোনা চালিয়ে যান। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ইলেকট্রনিক্স বিষয়ে 2 বছরের বিশেষ প্রশিক্ষণ নেন তিনি। এরপর 2010 সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় শুরু করেন পুরনো এসি মেকানিকের কাজ। কিন্তু তার আসল লক্ষ্য যে কতটা গভীরে ছিল তা তখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। এই মন্দিরটি হচ্ছে দাদা গত বছরে এসেছিলেন, উনি দেখে গেছেন কি, আসলেন উনি 1 বছর পরে উনি দেখে গেলেন কি। তখন আসলেই আমরা সনাতনীরা ইচ্ছা যদি করি 10 টাকা 5 টাকা যদি সবাই আমরা দেই, আসলে সৎ কাজে। গল্পের সবচেয়ে বড় বাকবদলটা ঘটেছিল 2018 সালে। হিন্দু ধর্মের নামে দেশের সবচেয়ে বড় মূর্তি বানাতে চাওয়া এই মানুষটি হঠাৎ কেন নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন তা জানলে আপনি হতবাক হবেন। দেখলাম যে ওনার দাড়ি আমি বা ওনার পোশাক আশাক, উনি মন্দির করে, এত বড় একটা মন্দিরের কাজ উনি হাতে নেছে, আরো মন্দির ওনার আছে, কিন্তু ওনার পোশাক আশাক এভাবে থাকার কথা না। ওনার পোশাক আশাক থাকবে একটা ধর্মীয় ব্যাপার স্যাপার থাকবে ওনার। যে ওনার মতো লোকের ভক্ত থাকে কেমনে, সেইটা তো আমার মাথায় ঢোকে না। সেইটা আমার মানি লন্ডারিং মামলায় উনি গ্রেপ্তার হয়েই থাকে। তা আইনের প্রক্রিয়ায় যা আবার হবে, ওনার পক্ষ হইয়া মানববন্ধন ঠন্দন রাস্তায় লোকজন নামার সাথে আমি একমত না। কারণ এখানে উত্তরায় কাজ করার সময় 2018 সালে এক সাধারণ সবজি বিক্রেতার সাথে একটি সাবলেট বাসায় ভাড়া থাকতেন হরিদাস। এরপরেই ঘটে সেই নাটকীয় ঘটনা। 2019 সালে হঠাৎ করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন তৌহিদ ইসলাম। শুধু তাই নয়, বিয়ে করেন সেই সবজি বিক্রেতার মেয়েকেই। শ্বশুরের পরিচয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় কিছু জমিও কিনে ফেলেন তিনি। সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে নিজেকে একজন বিত্তশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে শুরু করেন। ধর্ম এখানে কোনো বিশ্বাস বা অনুভূতির বিষয় ছিল না, এটি ছিল সমাজের গভীরে অনুপ্রবেশ করার একটি নিখুঁত ছদ্মবেশ মাত্র।
দর্শক, এবার আপনাদের জানাবো জালিয়াতির এমন এক ভয়ঙ্কর কৌশল যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। দামি গাড়ি, হাই প্রোফাইল লাইফস্টাইল আর প্রধানমন্ত্রীর সাথে ছবি। কিভাবে এই জালিয়াতির জাল বুনলেন হরিদাস। বিত্তশালী সাজতে গিয়ে তিনি এক ভয়ঙ্কর প্রতারণার আশ্রয় নেন। নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যর প্রোটোকল অফিসার হিসেবে দাবি করতে থাকেন। প্রযুক্তিকে হাতিয়ার করে তিনি সাইবার ক্রাইম বা সাইবার অপরাধের চূড়ান্ত পর্যায়ে স্পর্শ করেন। মানুষের আস্থা অর্জনের জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে নিজের ছবি নিখুঁতভাবে এডিট করতেন। প্রভাবশালী ব্যক্তিদের নামে সেভ করা ভুয়া ফোন আলাপের রেকর্ড শোনাতেন সাধারণ মানুষকে। এই ভয়ঙ্কর আইডেন্টিটি থিফট বা পরিচয় জালিয়াতির ফাঁদে পড়ে স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের অনেক গণ্যমান্য এবং বিত্তশালী ব্যক্তি নিঃস্ব হয়েছেন। কিন্তু দর্শক, একটি বিষয় ভেবে দেখেছেন কি, ক্ষমতার এই ভুয়া দাপট দেখিয়ে ঠিক কিভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন এই প্রতারক। হরিদাসের মূল টার্গেট ছিল সাধারণ মানুষের দুর্বলতা এবং লোভ। প্রোটোকল অফিসারের ভুয়া পরিচয়ে তিনি মানুষকে সরাসরি চাকরির লোভনীয় প্রতিশ্রুতি দিতেন। শুরু হয় তার বিশাল জব স্ক্যাম বা চাকরির নামে প্রতারণা। পছন্দমতো জায়গা বদলি, সরকারি চাকরিতে নিয়োগ, বিভিন্ন ক্রয় বিক্রয় এবং উন্নয়নমূলক কাজের টেন্ডার পাইয়ে দেবার আশ্বাস দিয়ে তিনি হাতিয়ে নিতে থাকেন কোটি কোটি টাকা। তার এই জাদুকরী কথায় মুগ্ধ হয়ে মানুষ অন্ধের মতো নিজেদের কষ্টার্জিত অর্থ নির্দ্বিধায় তুলে দেয় সেই বহুরূপীর হাতে। আশ্চর্যের বিষয় হলো, একজন বেকার এসি মেকানিকের অ্যাকাউন্টে হঠাৎ করেই ঢুকে পড়ে পাহাড় সমান টাকা। সিআইডির ব্যাংক অ্যাকাউন্ট মনিটরিং বা ব্যাংক হিসাব পর্যবেক্ষণে বেরিয়ে আসে চোখ কপালে তোলার মতো এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক অনুসন্ধানে হরিদাসের 5টি ব্যাংক হিসেব এবং 4টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে 9,35,00,000 টাকার সন্ধান মিলে। এই বিপুল পরিমাণ ব্যাংকিং ট্রানজ্যাকশন বা ব্যাংকিং লেনদেন মূলত 2টি বেসরকারি ব্যাংকে এবং দেশের শীর্ষস্থানীয় MFS অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সম্পূর্ণ হয়েছিল। অথচ তার কোনো দৃশ্যমান বা বৈধ আয়ের কোনো উৎসই ছিল না। একজন সাধারণ মানুষের অ্যাকাউন্টে সারা দেশ থেকে এভাবে বিপুল অঙ্কের টাকা জমা হওয়াটা স্বাভাবিক অর্থেই গোয়েন্দার কড়া নজরে আসে। তবে গল্পের গভীরে লুকিয়ে আছে আরও বড় এক আন্তর্জাতিক অপরাধের ছক, যা দেশের অর্থনীতির জন্য এক বিশাল হুমকি। এই বিপুল পরিমাণ টাকা শুধু কি প্রতারণার, নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্রবিরোধী কোনো চক্র? সিআইডির গভীর তদন্তে জানা যায়, হরিদাস কেবল একজন সাধারণ প্রতারক ছিলেন না। মামলার এজাহার অনুযায়ী 2020 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত তিনি অন্তত 2 থেকে 3 জন অজ্ঞাতনামা সহযোগীকে নিয়ে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র চালাতেন। এই চক্রের মূল কাজ ছিল ইল্লিগ্যাল রেমিটেন্স বা হুন্ডি তথা অবৈধ মুদ্রা পাচার নিয়ন্ত্রণ করা। তারা অত্যন্ত সুকৌশলে দেশি বিদেশি মুদ্রার অবৈধ লেনদেন ও স্থানান্তরের কাজ করে আসছিলেন। প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ এবং হুন্ডির কালো টাকা একত্রিত করে তিনি নিজের এবং বেনামে বিপুল স্থাবর এবং অস্থাবর সম্পদ গড়ে তোলেন। যতই চালাকি করা হোক না কেন, আইনের লম্বা হাত থেকে কিন্তু চিরদিন পালিয়ে থাকা সম্ভব নয়। এত বড় একটি অপরাধ সাম্রাজ্য চালানোর পর অবশেষে আইনের মুখোমুখি হলেন সেই মাস্টার মাইন্ড। এর আগেও 2022 সালে র্যাবের হাতে একবার গ্রেপ্তার হয়েছিলেন এই হরিদাস। সে সময় তার বিরুদ্ধে কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ ছিল। এছাড়া সিআইডির অনুসন্ধানে জানা যায় তার বিরুদ্ধে বনানী থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা একটি মামলার রেকর্ড রয়েছে। এবার সিআইডি অত্যন্ত সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন বা কেস ফাইলিং করেছে। ঢাকার উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট বা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এই মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। দর্শক, অবশেষে একটি বিষয় না জানলেই নয়, আর তা হলো এই বিশাল রাম মূর্তি নির্মাণের পেছনের আসল রহস্য। যে ব্যক্তি কোটি টাকার কালো মানি লন্ডারিং এর সাথে জড়িত, তার হঠাৎ রাম মূর্তি বানানোর আসল উদ্দেশ্যটা কি ছিল? একজন ব্যক্তি যিনি প্রতারণার জন্য খুব সহজেই ধর্ম পরিবর্তন করতে পারেন, ভুয়া পরিচয়ে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারেন, তার পক্ষে হঠাৎ করেই গাইবান্ধার দেশের সবচেয়ে বড় রাম মূর্তি বানানোর উদ্যোগটি যে কেবলই একটি নাটক ছিল, তা এখন দিবালোকের মতো স্পষ্ট।
সাধারণ মানুষের ধর্মানুভূতিকে পুঁজি করে নিজের কালো টাকার সাম্রাজ্যকে আড়াল করার এক চরম অপচেষ্টা চালিয়েছিলেন এই হরিদাস। তিনি হয়তো ভেবেছিলেন এমন একটি ধর্মীয় ইস্যু তৈরি করতে পারলে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তার মূল অপরাধ পুরোপুরি ভুলে যাবে। কিন্তু সিআইডির তীক্ষ্ণ নজরদারি এবং সাক্ষীদের জবানবন্দি, ব্যাংকিং নথিপত্র ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তার সেই সাধের সাম্রাজ্য আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সিআইডির এই সফল এবং সাহসী অভিযানের পর এখন পুরো দেশের মানুষ অপেক্ষায় আছে এই বহুরূপী প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায়। অপরাধের জাল যতই হোক না কেন, রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, হরিদাসের পতন আজ তারই এক জ্বলন্ত প্রমাণ। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে ভারত, আবার ভারত থেকে বাংলাদেশ, হরিদাস থেকে তৌহিদ ইসলাম, আর এরপর এশিয়ার সব থেকে বড় রাম মন্দির বানাতে চাওয়া এই প্রতারকের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের সাধারণ হিন্দুরা কি এত বড় প্রতারকের ফাঁদে পা দিয়ে ভারতের সংখ্যালঘু কার্ডকে আরও শক্তিশালী করত বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।